সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম এবং আমাদের প্রতিদিনের ভালোভাবে বেঁচে থাকার পেছনে যে স্বাস্থ্যের এবং স্বাস্থ্য ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা অস্বীকার করার একেবারে উপায় নেই। আমরা দেখেছি যে সম্প্রতি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে সুন্দর স্বপ্নের বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, সেখানে অনেক খাতে সংস্কারের কথা এসেছে এবং একই সঙ্গে স্বাস্থ্য তার অন্তর্ভুক্ত, কিন্তু গুরুত্ব পাচ্ছে কতটুকু। এবং সেই জায়গাটিতে বিশেষ করে স্বাধীনতার 53 বছর পর আমাদের অর্জন যাই রয়েছে, কিন্তু স্বাস্থ্য খাতটি এখনও সবার মাঝে সমানভাবে সহজলভ্য হয়নি এবং তার যে ধারাবাহিকতা সেটি কিন্তু সবার জন্য সমান নয়। সেখানে অনেকে বৈষম্যের শিকার হচ্ছেন। এই সবগুলোর পেছনের কারণ কিন্তু একটি, সেটি হচ্ছে স্বাস্থ্য অর্থনীতি। এবং আমরা সব কিছুর পিছনে যে মূল নিয়ামকটি ভেবে থাকি যে এর পেছনের অর্থের সংস্থান কতটুকু রয়েছে। আমরা লক্ষ্য করছি প্রতিটি বাজেটে 5%-এর বেশি কখনোই এর বরাদ্দ হয়নি, অথচ আশেপাশের দেশগুলোর তুলনায় সেটি কিন্তু একেবারেই কম এবং সমগ্র বিশ্বের সাথে তুলনা করলে সেটি আরও কম। কাজেই যে প্রাপ্য অংশটি ছিল সেটি কিন্তু আসলে আমাদের বাজেটে কিন্তু আসেনি। অথচ স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতের কথা হওয়ার কথা ছিল। মানুষকে সুস্বাস্থ্য রাখতে পারলেই কিন্তু একটি জাতি এগিয়ে যেতে পারে। এই সমগ্র বিষয় পেছনের কথা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। তা আমাদের আজকে বিষয় নির্ধারণ করেছি স্বাস্থ্য খাতের বৈষম্য ও অর্থনৈতিক প্রেক্ষাপট। এবং এই চমৎকার বিষয়টি নিয়ে আজকে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর শাফিউন নাহিন শিমুল, স্বাস্থ্য অর্থনীতিবিদ, অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর নাহিন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে একেবারেই রোগ বালাই থেকে দূরে সরে গিয়ে একটি ভিন্ন প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা এসেছি এবং এই আলোচনাগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র যে যখন রোগটি হবে তার চিকিৎসা দেব সেটি সমাধান নয়। বর্তমান বিশ্বে প্রিভেন্টিভ হেলথ কেয়ার এবং রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃত যে পদগুলো রয়েছে সেটিকে গ্রহণ করাটাই কিন্তু স্বাস্থ্য প্রতিরোধের বা রোগ প্রতিরোধের অন্যতম প্রধান কারণ এবং এর পিছনে অন্যতম হাতিয়ার হচ্ছে অর্থনীতি, যে বিষয়টি নিয়ে আপনি কাজ করে থাকেন। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই দীর্ঘ 53 বছরের স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের বেশ কিছু অর্জন রয়েছে, আমরা স্বাস্থ্য খাতে বেশ কিছু মাইলফলক অর্জন করেছি এবং একই সঙ্গে এটিও সত্যি যে আমরা একটি প্রত্যাশিত স্বাস্থ্য খাত বা স্বাস্থ্য সেবাটি তৈরি করতে পারিনি, যেটি আপামর জনসাধারণের জন্য সার্বজনীন, যেটি বৈষম্য তৈরি করবে না। এর পেছনের প্রধান চ্যালেঞ্জগুলো আসলে কি কি ছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বলেছেন যে আমাদের স্বাধীনতা পরবর্তীতে আমাদের অনেকগুলা অর্জন আছে, আমাদের অনেকগুলা অর্জনের কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিও আছে। তো সেটা আমাদের অবশ্যই আশান্বিত করে, পজিটিভ দিক দিয়ে আমরা শুরু করি। কিন্তু কিছু জায়গায় আমাদের আরও কাজ করার সুযোগ আছে। যেমন আমাদের এখন যদি আপনি দেখেন গত কয়েক বছরে যদি দেখি, স্বাস্থ্য সেবা নিতে গিয়ে মানুষের যে পকেট থেকে যে খরচটা হয় সেটা অনেক বেশি এবং সেটা বেশি হলে অসুবিধা যেটা সেটা হলো যে আমি যখন আপনার পকেট থেকে অনেক বেশি খরচ হচ্ছে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে, আপনার ওই ব্যয়টার কারণে কিন্তু আপনি দেখা গেলো আপনার অর্থনৈতিক অবস্থাটা ভালো, আপনি দরিদ্র হয়ে যাচ্ছেন। এবং একটা স্টাডি, WHO-র একটা স্টাডি বলে যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 50 লাখ লোক, কিন্তু বিশাল সংখ্যা নাম্বারটা, যে তারা কিন্তু এই স্বাস্থ্যসেবা নিতে গিয়ে দরিদ্র হয়ে যায়। তো এই সংখ্যাটা থাকাটা আসলে দুঃখজনক। যে এটার অর্থই হলো যে আমরা যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা বা হেলথের যে ফাইন্যান্সিংটা করছি সেই জায়গাটা আমাদের কাজ করার বিশাল সুযোগ রয়েছে এবং আজকে আমরা এটাই আলোচনা করতে চাচ্ছি। এবং যদি বড় চ্যালেঞ্জটা বলবো যে কয়েকটা জায়গায়, একটা হলো যে আমরা যে হেলথ সিস্টেমটা মানে স্বাধীনতা পরবর্তীতে শুরু করেছিলাম, আপনি যদি খেয়াল করেন আমাদের ইয়েটা ছিল যে কমিউনিকেবল ডিজিজ, যে সেটাকে টার্গেট করে, এবং আমাদের যে ফিলসফিটা ছিল যে আমাদের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিব। এটা কিন্তু চমৎকার এই দিক দিয়ে চিন্তা করলে। আপনি বিশ্বের অনেক উন্নত দেশে, যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্র বলি, এরকম সুন্দর কিন্তু সিস্টেমটা নাই, যে একটা স্ট্রাকচার একদম কমিউনিটি পর্যন্ত একটা ফ্যাসিলিটি আছে। তো আমাদের স্ট্রাকচার ওয়াইজ কিন্তু খুব বেশি প্রবলেম না। প্রবলেমটা হয়ে গেছে আমরা যেই দিয়ে শুরু করেছিলাম যে কমিউনিকেবল ডিজিজকে টার্গেট করে, এখন আমাদের বার্ডেনটা আবার নন কমিউনিকেবল ডিজিজ, সেই জায়গাটা একটা বিষয় চলে আসছে। এবং আপনি যদি স্বাধীনতার শুরুর দিকে দেখেন বা ইভেন 90s পর্যন্ত ডোনারদের একটা বড় হাত ছিল,
এবং ডোনারদের যে ফান্ডিং সেগুলা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করেছি। এখন আমাদের আস্তে আস্তে কমেছে, আমরা যেহেতু আমাদের ডেভেলপ করছে কান্ট্রি, সো স্বভাবতই যে বাইরের যে অনুদান এগুলো কমে এসছে। সো আমাদের এখন নিজস্ব অর্থায়ন সেদিকে আমাদের যুক্তি হচ্ছে। দুঃখজনক হলো সরকার সেভাবে ওইটা আগায়নি, সেই ম্যাচিংটা হয় নাই। অন্যদিকে শিক্ষার ব্যয় বেড়ে গেছে। আপনি যদি শুধু বাংলাদেশ না, বিশ্বের সব দেশেই যদি আপনি দেখেন, এটা কমন ট্রেন্ড। আমরা জানি অন্যান্য সেক্টরে যে ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি হয়, চিকিৎসা ক্ষেত্রে তার চেয়ে বেশি হয়। এটার কারণটা হলো চিকিৎসাতে কিন্তু খুব দ্রুত টেকনোলজি চেঞ্জ হয়, যেটা অন্য জায়গায় হয় না। ধরেন আমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই, 20 বছর আগে আমার যে সেট আপ, মোটামুটি সেট আপ সেম আছে, কিন্তু আপনি যদি একটা 20 বছর আগের একটা হসপিটাল, এখন একটা আধুনিক হসপিটাল চিন্তা করেন, সেট আপ চেঞ্জ, ইকুইপমেন্টগুলো চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ হয়, করতেই হয় যুগের সাথে। মানে ওষুধপত্র, প্রযুক্তি সবকিছুই পরিবর্তন, সব পরিবর্তন হয় এবং এটা আমরা চাই, এটা ওয়েলকাম। কিন্তু প্রবলেমটা হলো এটা করতে গেলে যেটা হয়, খরচটা বেশি হয়। সো যে কারণে খরচটা বাড়বে, এটাই স্বাভাবিক। এটাকে মাথায় রেখে আমি কিভাবে অ্যাডজাস্ট করব, সেটা কিন্তু আমি কখনোই কোনো সরকারি পরিকল্পনায় এটাকে আলাদাভাবে দেখা, এটা হয় না। তো সেই জায়গাটায় আমরা পিছিয়ে যাচ্ছি। যেমন সরকার কিন্তু প্রায়ই বলে, হ্যাঁ আমরা তো প্রতি বছর বরাদ্দ একটু বাড়াচ্ছি, কিন্তু টাকার অঙ্কে বাড়ালে তো হবে না। এটা তো জিনিসপত্রের দাম এমনি বাড়ছে, এইখানে নতুন নতুন টেকনোলজির কারণে খরচ আরও বাড়ছে, সেই অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করছি না। তাছাড়া তো যে জিনিসগুলো আমরা জানি যে ইনকাম ইকুয়ালিটি, এখানে অর্থনীতিকে, স্বাস্থ্যকে আলাদা করা যাবে না। তেমন আপনি যদি মানুষের আয় বৈষম্য বাড়ে, তাহলে যেহেতু মানুষের যে স্বাস্থ্যসেবা নিতে গেলে নিজের পকেট থেকে বেশি খরচ হয়, তার মানেই কিন্তু আপনার যদি আয় কম থাকে আপনি কিন্তু সার্ভিসটা নেবেন না। তার মানে যখন আয় বৈষম্য বাড়বে, এই হেলথের যে সার্ভিস নেওয়ার বা অ্যাক্সেস টু হেলথ কেয়ার আমরা যেটা বলি, স্বাস্থ্য নেওয়ার যে সুযোগটা, সেটা কমে আসবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আলাদাভাবে যদি চিন্তা না করি, তাহলে আমরা যে একটা মানে এখন নতুন করে স্বপ্ন দেখছি, এটা বাস্তবায়ন করা অনেক কঠিন হয়ে যাবে আর কি। খুবই চমৎকার করে বললেন। মানে একই সঙ্গে এটি আসলে খুবই প্রণিধানযোগ্য যে এই সময়ের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমি আরেকটি কথা আপনার কাছে আসতে চাই। আমরা যদি একেবারে শুরু থেকে চিন্তা করি যে অ্যাক্সেস টু কেয়ার, যে আমাদের যে সেবাটি আমাদের রয়েছে, স্বাস্থ্যসেবার যে স্ট্রাকচারটি কথা বলেছেন, তো সেই সেবাটি শহর কেন্দ্রিক মানুষ এবং যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে রুরাল এরিয়া যারা রয়েছে, তাদের ক্ষেত্রে এই সহজলভ্যতার মানে গ্রহণের ক্ষেত্রে বাধাগুলো কোথায় আসলে, মানে যে ডিফিকাল্টিসগুলো রয়েছে, ব্যারিয়ারগুলো রয়েছে অ্যাক্সেসটা করার ক্ষেত্রে? দুই ধরনের। যদি আরবান এরিয়া, আমাদের যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু মোটামুটি হচ্ছে গ্রাম বা গ্রাম ভিত্তিক রুরাল এরিয়াকে টার্গেট করে। শহরে কিন্তু এখনও আমরা কোনো ভালো স্ট্রাকচার তৈরি করতে পারিনি। শহরে আছে স্পেশালাইজড হসপিটাল, কিন্তু আমার বেশিরভাগ, কিন্তু আমার যদি এখন ধরেন নর্মাল স্বাস্থ্যসেবা লাগে, আমি কোথায় যাব? এরকম কিন্তু স্ট্রাকচার, যদি এখন রিসেন্টলি কিছু চেষ্টা হচ্ছে, ইউনিসেফ এবং আলো ক্লিনিক এবং আরও যেগুলো হচ্ছে, কিছুটা চেষ্টা করেছে, বাট এটা আমাদের আলোচনায় ছিল না। তো শহরের লোকজনের যেই ধরনের অসুবিধা, গ্রামের লোকজনের অসুবিধাটা একরকম না। গ্রামের লোকের যে অসুবিধাটা, সেটা মূলত অনেক জায়গায় আপনি জানেন যে হার্ড টু রিচ এরিয়া আছে, যেখানে রিচ করা মানে কমিউনিকেশন ইস্যুস আছে, যদি এগুলো অনেক উন্নত হয়েছে গত কয়েক বছরে আমরা জানি, তারপর কিছু জায়গায় পকেট রয়ে গেছে যেখানে তারা হয়তো অ্যাক্সেস করতে পারছে না। আবার অন্যদিকে অনেক জায়গায় হয়তো এই যে ডাক্তারের যে অপ্রতুলতা, কারণ এই মেডিকেল সার্ভিসটা যেটা অনেক সময় মনে করা হয় শুধু ডাক্তার না, কিন্তু আপনার হয়তো ডাক্তার আছে কিন্তু হচ্ছে টেকনিশিয়ান নাই, আদার যে ইকুইপমেন্টগুলো নাই, তাহলে শুধু ডাক্তার দিয়ে, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, কিন্তু এটা দিয়ে হচ্ছে না। তো এই জায়গাটাও কিন্তু আমরা অনেক সময় ভুল করি। আপনি যেহেতু স্বাস্থ্য সেক্টর আছে, আপনি জানেন যে এমন হয়েছে, সরকার হয়তো বলেছে এই হসপিটালকে আমরা 20 শয্যা থেকে 50 শয্যা করে দিলাম, ভালো কথা, কিন্তু লোকবল কিন্তু নাই। এটা আবার ওটা সংস্থাপন হতে হতে আবার 5 বছর 10 বছর লেগে যায়। তো তখন এই সার্ভিসটা দেওয়াটা, সেটা কিন্তু আসলে রুরাল এলাকায় হচ্ছে না ওই জায়গায় ওই অনুযায়ী। আর যদি শহর এলাকায় বলি, শহর এলাকায় একটা বড় সমস্যাটা হলো আমি সার্ভিসটা নিব কখন। আমরা একটা ছোট স্টাডি করেছিলাম কয়েক বছর আগে, সেখানে হচ্ছে যারা ধরেন ভাসমান পপুলেশন, মানে একদম এক্সট্রিম পোর যারা শহর এলাকায়, তাদেরকে বলা হচ্ছে যে সার্ভিসটা কখন নিতে হবে। যেমন একজন ড্রাইভার ফর এক্সাম্পল যদি বলি, সে বললো আমার তো সকালে বাচ্চাদের স্কুলে ডিউটি করতে হয়, স্যারকে নামাই দিয়ে আসতে হয়, বাই দ্য টাইম আমি ফ্রি হই তখন তো সরকারি হসপিটালগুলো বন্ধ, তো আমার প্রাইভেটে যাওয়া ছাড়ার উপায় নেই।
তাহলে আমি সিস্টেমটা কিন্তু আমরা মানে যেভাবে তৈরি করেছি তার সুযোগ নেই, এই যে অ্যাক্সেসের যে কথাটা বলি, বলছি তো এই ডিফারেন্সটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমাদের যে স্ট্রাকচারটাতে আছি আমরা চিন্তা করছি না একটু রিশাফল করা যায় কিনা আর কি। না, একটু খুবই চমৎকার করে বললেন আসলে এই বিষয়টি ভেবে দেখার মতো যে তাদের যারা আসলেই সেবাটি যাদের দরকার যে মুহূর্তে তাদের সীমার মধ্যে সেটি রয়েছে কিনা, সেটি একটু খুব দারুণ বেশি বলেছেন। আমি আসলে যে বিষয়টা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই যে একেবারেই প্রত্যেকটি পরিবারের আমরা দেখেছি যে কোনো না কিছুর জন্য বাজেট থাকে, যে ঈদের জন্য বাজেট থাকবে, জামা কাপড় কেনার জন্য বাজেট, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা হেলথ বাজেট যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন যখন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু সেই জায়গাটিতে তারা অসহায় হয়ে পড়ে, কারণ এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো টাকা কেউ আসলে জমা রাখে না। এবং একই সঙ্গে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটিও কিন্তু আমাদের দেশে উপেক্ষিত, ব্যক্তিগত পর্যায়ে হোক বা রাষ্ট্রীয় পর্যায়ে হোক। সেক্ষেত্রে এই যে মানুষগুলো সাডেন একটা বিপদে পড়ে যখন হসপিটালে যায়, তো তাদের এই বিপদকালীন সময়টাকে আসলে কিভাবে কমিয়ে আনা যায়, মানে কিভাবে রাষ্ট্র সেখানে সহায়তা করতে পারে, সেই সংস্কারটি আসলে কতখানি প্রয়োজন? এটা একদম চমৎকার কথা বলেছেন। এখন এই প্রশ্নটাই আসলে আমরা যখন ইউনিভার্সাল হেলথ কাভারেজ বলি, অনেকগুলো কম্পোনেন্ট তো আছে, একটা হলো ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, মানে আমরা তার যে খরচে যাতে করতে গিয়ে তার কোনো দ্বিধা না হয়, খরচের কারণে যেন আমি সার্ভিস নিতে দেরি না করি। এখন আমাদের যে বাস্তবতা, যেহেতু আমার নিজের পকেট থেকে বেশি খরচ হয় স্বাস্থ্য সেবা নিতে গেলে, বাস্তবিক কারণেই আমার এটা মাথায় রাখতে হচ্ছে। সো আমি এটা চাচ্ছি নিতে যতটুকু অ্যাভয়েড করা যায়, এবং আমরা যে স্টেজে যাচ্ছি তখন কিন্তু দেখা যায় আরও বার্ডেনটা বেশি হয়। যদি আমি আর্লি স্টেজে যেতাম তাহলে কিন্তু দুজনের জন্যই ভালো হতো। আচ্ছা, এটা একটা দিক। আরেকটা হলো যে আমি যখন বাজেটে রাখছি না, হ্যাঁ, এইটা যেহেতু আমাদের সচেতনতার একটা অভাব আছে, এবং আরও বিষয় আছে যে সরকারিভাবে অন্য অনেক ব্যবস্থাও কিন্তু আছে। ধরেন ইন্স্যুরেন্স তো ডেফিনেটলি একটা ব্যবস্থা, যে আপনি মাসে একটা প্রিমিয়াম দিবেন, আপনি যদি অসুস্থ হন আপনাকে সার্ভিস দেওয়া, এই নিশ্চয়তাটুকু, এইটা একটা ইয়ে। কিন্তু সরকারিভাবেও যদি আপনি দেখেন, যদি যুক্তরাজ্যে দেখেন, ইভেন অনেক কান্ট্রিতে এখন, ইভেন ইন্দোনেশিয়া বা অনেক ক্যাম্বোডিয়া যদি দেখেন, তাদের কিছু মেকানিজম আছে। সব যে উন্নত দেশে আমাদের এক্সাম্পল দিতে হবে তা না, হ্যাঁ। তো ওখানে যদি থাকে একটা বাজেট থাকে আলাদা। আমি একটা এক্সাম্পল, খুব এটা মোটামুটি ওয়ার্ল্ডে ওরা খুব পপুলার হয়েছে, ক্যাম্বোডিয়াতে, আমাদের চেয়ে দরিদ্র দেশ, তারা একটা হেলথ ইকুইটি ফান্ড করেছে। তো সেই ফান্ড থেকে দেখা যায় যে যারা দরিদ্র তারা কিন্তু ওই যখন হসপিটালে সার্ভিসটা নেয় ওখান থেকে তারা ফাইন্যান্সিংটা পায়। তো আমাদের কিন্তু এই মেকানিজমটা করা খুব কঠিন কিছু না, এবং এই মেকানিজমটাতে কিন্তু তারা শুধু সরকারি অর্থায়ন নিয়েছে তা না, এখানে চ্যারিটি আছে, এখানে যে মানে বিভিন্ন যারা যাতায়াত মানে ডোনেট করতে যায় তারাও কিন্তু কন্ট্রিবিউট করে। তো তখন দেখা যায় এটা করা যায়। আরেকটা সিম্পল যেটা করা যায়, ধরেন মানে খুব সহজ আমরা যেটা করতে পারি, যে বেসরকারি যে হসপিটালগুলোতে আছে তাদেরকে কিন্তু আমরা বলতে পারি যে বছরে তোমরা 3% যা খরচ হয় 3% রোগীকে ফ্রি সার্ভিস দেবা। ইটস পসিবল। এটা যদি করি তাহলে যেটা হবে, অন্যদের হয়তো খরচ একটু বেশি হবে, কিন্তু একটা যারা অ্যাফোর্ড করতে পারে না, কেস বাই কেস কিন্তু আমরা এটা করতে পারি। এটা উন্নত দেশগুলোতে কিন্তু আছে। বেসরকারি হসপিটালে তাদের কিন্তু একটা চ্যারিটি ডিভিশন থাকে, কারণ যদি আপনি হসপিটালগুলো চিন্তা করেন, একদম বাই ডেফিনেশন এগুলো কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন অনেকগুলা, তারা দাবি করে, এবং এতে তারা ট্যাক্স ওয়েভার পায়। তাহলে একটু সার্ভিসটা দেওয়া, এটা আমি বলবো যে সরকার এনফোর্স করার দরকার নেই, তাদের সাথে বসে কিভাবে এটা করা যায় আমরা কিন্তু ওই জায়গাটা যেতে পারি, সেই জায়গাটা করতে পারি। খুবই চমৎকার করে এই আসলে দুটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। ডক্টর শিমুল, আমরা যে বিষয়টিতে আসতে চাচ্ছি যে এতক্ষণ তো আমরা আসলে সেবা নেয়ার ক্ষেত্রে যারা গ্রহীতা তাদের ব্যারিয়ারগুলো নিয়ে কিছু কথা বললাম, কিন্তু আসলে যে পৃষ্ঠপোষক যে রাষ্ট্র যখন আসলে সংবিধান অনুযায়ী যে মৌলিক অধিকারগুলোর দায়িত্ব নিয়েছে, সেখানে স্বাস্থ্য একটি অন্যতম একটি জায়গা। এবং আমরা দেখেছি যে অতি প্রাচীনকাল থেকে যে প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোর মধ্যে স্বাস্থ্য কিন্তু অন্তর্ভুক্ত। একেবারেই যদি স্বাস্থ্যের সবচেয়ে প্রাচীন বিজ্ঞান যদি আপনি বিবেচনা করে থাকেন তাহলে কিন্তু স্বাস্থ্যের মাঝে অন্তর্ভুক্ত একদম প্রাচীন থেকে। তো সেই সবচেয়ে মানে প্রাচীনতম জায়গাটিতে আমরা রাষ্ট্রীয়ভাবে আসলে কতখানি এই আমরা যেটা বলি যে রাষ্ট্রীয় অর্থনীতিতে স্বাস্থ্য অর্থনীতি কিভাবে আসলে পরিচালিত হচ্ছে, কতখানি এখানে গুরুত্ব পাওয়া উচিত, এবং সেক্ষেত্রে যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছেন তাদের ভূমিকাটি কতখানি? চমৎকার বলেছেন।
আপনার প্রশ্নের মধ্যে অনেক উত্তর আছে। যে জিনিসটা হলো যে স্বাস্থ্য অর্থনীতিটা যদি আমি একটু বলি যে আমরা অর্থনীতি থেকে স্বাস্থ্য অর্থনীতিটাকে আলাদা করি কেন? যে আমরা ধরেন একটা ব্রেড অথবা যে কোনো জিনিসে নর্মালি যে আমরা জিনিসপত্র কিনি সেগুলো বাজার ব্যবস্থাপনা, কে কিনবে, কতটুকু কিনবে, কি পরিমাণ কে প্রডিউস করবে, এটা নিয়ে আমরা অত বেশি মাথা ঘামাই না। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে মার্কেটের হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া যায় না, কারণ এখানে কোয়ালিটির বিষয় আছে, জীবনের বিষয় রয়েছে। তো এখানে পৃথিবীর সব দেশ, কিন্তু সরকারের একটা বড় স্টেক আছে, এখানে বড় একটা অংশগ্রহণ আছে। তো এবং যৌক্তিক কারণেই তো এটাকে যদি সেই কারণে কি স্বাস্থ্য অর্থনীতি যেটা একটু আলাদাভাবে চিন্তা করে অর্থনীতি থেকে, যে এই যে সরকার খরচগুলা করছে, ব্যয়গুলা করছে, কতটা এফিশিয়েন্টলি করতে পারে যাতে অপচয়টা কম হয়। বেস্ট আমরা যে রিসোর্সটা ব্যবহার করছি, সম্পদগুলো ব্যবহার করছি, সেটা থেকে যেন আমরা ম্যাক্সিমাম আউটপুটটা পাই। এটাই কিন্তু অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি আলোচনা বিষয়, অর্থনীতিরও, বাট স্বাস্থ্য অর্থনীতি স্পেসিফিক্যালি। এখন আমাদের দেশে যদি আমরা দেখি যে এই আলোচনাগুলো এসছে যে আমরা যে খরচগুলো করছি সরকার কি করতে পারে, একটা বড় জায়গা হলো যে আপনি যদি দেখেন যে আমরা যে খরচগুলো করছি প্রতি বছর, গভর্নমেন্ট বাজেট দিচ্ছে কিন্তু বাজেটে কিন্তু পুরোটা খরচ হচ্ছে না। তখন একটা যুক্তি আসে যে বাজেট তো দিলাম, খরচই করতে পারছে না, তাহলে বাড়াবো কেন? যেদিকে আমরা যারা আছি আমরা কিন্তু চাপ দিই সরকারকে যে প্রতি বছর তোমার বাজেট বাড়াতে হবে, কিন্তু তার বাড়াচ্ছে না এবং তাদের লজিকটাও কিন্তু ফেলে দেওয়া যায় না। কিন্তু যেই জায়গাটা মিস করে যাচ্ছে আমরা বারবার, এই জন্য খরচ করতে পারে না, আপনি সিস্টেম এক রেখে দিয়েছেন, আপনি তো সার্ভিস বাড়াচ্ছেন না। মেন্টাল হেলথ কি বাড়িয়েছেন? মানুষের এখন মেন্টাল হেলথ প্রবলেম বেড়েছে, আমরা নন কমিউনিকেবল ডিজিজের মানুষের এখন খরচ বেশি হচ্ছে। এটার জন্য কি আমরা আলাদাভাবে অনেক কিছু করছি না। যে জায়গাটা আমরা বলছি যে যারা দরিদ্র মানুষ তারা যে সার্ভিস নিতে গেলে যে বৈষম্যগুলো হয়, সেটার জন্য যে আমাদের যে হেলথ ইকুইটি ফান্ডের মতো এরকম কিছু কি করেছি? খুব বেশি করিনি। তাহলে আপনার নতুন নতুন প্রোগ্রাম নিতে হবে, নতুন নতুন অ্যাক্টিভিটিস নিতে হবে, নতুন নতুন হিউম্যান রিসোর্স নিতে হবে, নতুন নতুন সার্ভিস বাড়াতে হবে, তাহলেই তো আপনার খরচের আওতা বাড়লো। এবং খরচের আওতা যখন বাড়বে আপনার কিন্তু খরচ হবে, তখন বাজেটটা কিন্তু জাস্টিফাই করা যাবে। আরেকটা বিষয়, যে জায়গাটা ধরেন আপনি বিশ্বের যতগুলা দেশকে আমরা আইডল হিসেবে চিন্তা করি, হ্যাঁ, যে ধরেন ইউকে একটা আছে, জাপান আছে, জার্মানি আছে, সাউথ কোরিয়া আছে, আর যদি কম্পারেটিভলি লো ইনকাম কান্ট্রিগুলোর মধ্যে যদি ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তারা কিন্তু ভালো করছে। হ্যাঁ, থাইল্যান্ডে কিন্তু আমাদের চেয়ে এখন অনেক ধনী, যদি আমরা পার ক্যাপিটা ধরি। তাহলে তারা কি করেছে? ব্রডলি ওখানে কিন্তু গভর্নমেন্টের একটা বিশাল রোল ছিল। একদম ছোট্ট কথা যদি আমি বলি, যেমন সাউথ কোরিয়াও যদি বলেন, ওখানে মুন কেয়ার, তাদের যে রাষ্ট্রনায়ক, তাদের একটা ভিশন ছিল। ওই ভিশন আমেরিকাতে বলে ওবামা কেয়ার। সো এই যে রাষ্ট্রীয় পর্যায়ে একটা বিশাল চিন্তা, এইটার প্রতিফলন কিন্তু লাগবে। আমাদের ওই জায়গাটায় আমরা অনেক পিছিয়ে আছি। আপনি জানি যে আমরা গত কয়েক বছরে হয়তো কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে আমরা অনেক গর্ব করেছি, কিন্তু সেটা তো ঠিক আছে, এটাও দরকার আছে, কিন্তু ইস্যুটা হলো আমাদের রাষ্ট্রীয়ভাবে কখনো হেলথকে প্রায়োরিটাইজ করা হয় নাই। দিস ইজ দ্য রাইট টাইম, দ্য হেলথ এবং এডুকেশনকে আমরা যেন প্রায়োরিটাইজ করি। তারপরে আমাদের কী কী করতে হবে এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করাটা খুব জটিল কিছু হবে না। আমাদের কাছে গ্লোবাল এভিডেন্স আছে এবং সেই এভিডেন্সের বেসিসে আমাদের কনটেক্সটে কোনটা আসলে করা যাবে, করা উচিত, সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা খুব বড় চ্যালেঞ্জ না আর কি এই মুহূর্তে। সেক্ষেত্রে আসলে মানে সরকারের যেটি হচ্ছে যে কথাটি আপনি বললেন যে নতুন নতুন যে জায়গাগুলোতে আসলে দরকার এবং অ্যাপ্রোপ্রিয়েটনেস, যে দেখা যাচ্ছে এমন একটি ইকুইপমেন্ট যে জায়গায় দেওয়া হয়েছে সেটির দক্ষ জনবল সেখানে নেই, আবার যেখানে প্রয়োজন সেখানে বছর পর বছর চরে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, নৌকা, এরকম একটা ভিডিও ছিল যে নৌকা দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে। তো সেরকম হলে তো আসলে মানে অপচয় তো হচ্ছেই এবং অ্যাপ্রোপ্রিয়েটনেসটি আসলে কখনোই আসবে না। আপনার কাছে সম্পূরক আরেকটি প্রশ্ন আমি একই সঙ্গে করতে চাই, সেটি হচ্ছে যে যদি আমরা বাংলাদেশের হেলথ সেক্টরকে বিবেচনা করি, যে প্রাইভেট এবং পাবলিক হেলথ সেক্টর, দেখা যাচ্ছে যে পাবলিক হেলথ সেক্টর বা সরকারি ব্যবস্থাপনায় যে স্বাস্থ্য ব্যবস্থাপনা রয়েছে তাকে ছাড়িয়ে গেছে প্রাইভেট সেক্টরটি, প্রায় 70% বা 60% তারা কভার, মানে বেশিরভাগ সার্ভিস ওখান থেকে আমরা আসছে। অথচ এই প্রাইভেট সেক্টরটি কিন্তু একেবারে সবসময় মানে আওতাধীন নয়, মানে নজরদারির মধ্যে। দেখা যাচ্ছে যে এক একজন এক একভাবে সেই অর্থটি গ্রহণ করছে, এর ডিসপ্যারিটি রয়েছে অনেক জায়গার মধ্যে। এবং এই প্রাইভেট সেক্টরের আসলে কন্ট্রিবিউশনটি কিভাবে আসতে পারে, বা এই যে ডিসপ্যারিটি রয়েছে, মানে যে সেবার মধ্যেও পার্থক্য রয়েছে, কোয়ালিটি অফ কেয়ারের মধ্যেও যে পার্থক্য রয়েছে,
সেটিকে সমন্বয় কিভাবে করা যায়, সেটি কিন্তু এই সময়ের একটি চ্যালেঞ্জ বা স্বাস্থ্য খাতের Of course. একটি বৈষম্যের কিন্তু অবসানের একটি অংশ। অবশ্যই, যেমন রেগুলেশনের যে কথাটা বলেন যে এত বড় সেক্টর হয়েছে, হ্যাঁ। কিন্তু এটাকে রেগুলেট করার জন্য যে ক্যাপাসিটি দরকার এটা আমরা বাড়াইনি। আপনি যদি ডিজি হেলথে যান, হসপিটাল যে ডিরেক্টর সে 3-4 জন লোক নিয়ে চালায়। আমরা করোনার সময় দেখেছি যে শাহেদ কাণ্ড আর ইত্যাদি হয়েছে। পুরোটা দোষকে কিন্তু আপনি সরকারকে দিতে পারেন না, এই কারণে যে ওরা আছে 10 জন, তাহলে 50,000 হসপিটালকে কীভাবে ভিজিট করবে? সো ওটা কিন্তু আমি চেঞ্জ করি নাই। ওই যে বললাম যে আমাদের যে স্ট্রাকচার আছে ওটা আর চেঞ্জ করছি না। আমাদের যেহেতু মানে প্রাইভেট সেক্টর বেড়েছে, তাহলে এখন প্রাইভেট সেক্টরকে দেখার জন্য কিন্তু আমাদের পাবলিক সেক্টর চেয়ে বেশি লোক দরকার, কিন্তু সেটা হচ্ছে না। বা আলাদা একটি বডি দরকার, বডি দরকার, অথবা স্ট্রং একটা বডি দরকার। তো সেই জায়গাটা হচ্ছে। আর রেগুলেশন কথাটা আমরা প্রায় আনি, আমরা হয়তো সরকারকে দোষী যে কেন চাপ দিচ্ছে না, কিন্তু একটা জায়গায় আসতে হবে যেন প্রাইভেট সেক্টরও তারা এটা দিচ্ছে, তারা তো সার্ভিসটা দিচ্ছে, তাই না? তাদের সাথে নিয়ে বসে কি করলে এটা জিনিসটা আর একটু ইফেক্টিভলি করা যায়, তাদেরকে ইনভলভ করতে হবে। আমি একটু চাপাই দিলে হলে এটা কিন্তু লং টার্মে সাস্টেন করবে না। যেই জায়গাটা আপনি একটু প্রশ্ন করেছিলেন যে এই যে সার্ভিসের বৈষম্যগুলো আমরা কীভাবে দূর করতে পারি, সরকার খুব সহজভাবে করতে পারে। যেমন থাইল্যান্ডে এটা করে যে আপনি যেখান থেকে সার্ভিস নেন না কেন, যদি আপনার ওই যে কিছু এসেনশিয়াল ড্রাগ লিস্টে যেগুলো আছে সেগুলো আপনি ফ্রি পাবেন, সেটা প্রাইভেট থেকে হলেও পাবেন, গভর্নমেন্ট থেকে হলেও পাবেন, যদি এটা আপনি এনশিওর করতে পারি। কারণ আমাদের যেহেতু টোটাল আউট অফ পকেট এক্সপেন্ডিচারের বড় কিছু খরচ কিন্তু ঔষধ। আমরা প্রায় লোকজনকে সমালোচনা করতে চাই ডাক্তারের ফি কমাতে হবে, এটা বলে। ডাক্তারের ফিটা কিন্তু টোটাল খরচের বড় অংশ না, ঔষধ এন্ড আদার্স হচ্ছে বেশি খরচ। তো ওইদিকে আমরা মনোযোগ না দিয়ে যেগুলো একটু পপুলিস্ট লোকজন খাবে ওইদিকে মনোযোগ দিয়ে আমাদের দেখতে হবে যে ব্রডলি কোথায় আমাদের হাত দেওয়ার সুযোগ আছে এবং যেটা দিলে আমাদের আসলে উপকার হবে। এবং ঔষধে একটা বড় জায়গা, এবং এটা যদি আমরা লিস্ট করে দিতে পারি এই ওষুধগুলো আপনি যেখান থেকেই নেন না কেন, এটা জীবন রক্ষাকারী গভর্নমেন্টের জন্য ফ্রি, মানে পোর পিপলের জন্য ফ্রি, তাহলে কিন্তু সে প্রাইভেটও সার্ভিস নিতে পারছে, এটা খুব বেশি সমস্যা হচ্ছে না। খুবই চমৎকার করে বললেন। এবং এই যে অর্থনৈতিক যে এই সামঞ্জস্যটা আনার জন্য যে আপনি বললেন যে বাজেট ফিরে যাচ্ছে, সেই জায়গাটি কিন্তু এই জায়গায় আসলে ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন আমাদের আশা পাওয়া না পাওয়ার বেদনা, প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু আসলে এটি ঠিক হবে কি করে? মানে আমরা অনেকেই আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু সমাধান কোন পথে, এটি কিন্তু এই মুহূর্তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে প্রতিটি খাতে সংস্কার চলছে, অনেকগুলো কমিটি, অনেকগুলো কমিশন, অনেক কিছুই হচ্ছে, হয়তো স্বাস্থ্য খাতের বিষয়ে আপনি বলবেন, কিন্তু এই কমিশন আসলে সঠিক পথ কিভাবে আমাদেরকে দেখাতে পারবে, বৈষম্য দূর করতে পারবে? আমরা সবাই চাচ্ছি যে একটা ভালো কিছু হোক। সেক্ষেত্রে যদি বলি যে আমাদের দুই বা তিন ধাপে চিন্তা করতে হবে। প্রথমত হচ্ছে এই মুহূর্তে আমরা কি করতে, এইটা করতে। এই মুহূর্তে আমাদের যেই ছোট ছোট গ্যাপগুলো আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে, অনেকগুলো স্টাডি হয়েছে। যেমন গভর্নমেন্টের কিন্তু স্বাস্থ্য অর্থনীতি ইউনিট নামে একটা ইউনিট রয়েছে, এটাকে ওরা অনেক রিসার্চ করে, ওনাদের সাথে আমরা অনেক মানে জয়েন্টলি অনেক কাজ করেছি। ওখানে সুন্দর সুন্দর পলিসি প্রেসক্রিপশন আছে, তাদের নিজস্ব যে এই কিভাবে অর্থায়ন হবে ডকুমেন্ট আছে, কিভাবে বাজেট বরাদ্দ হবে সেগুলোরও ডকুমেন্ট আছে, সরকারি ডকুমেন্ট, কিন্তু এগুলো মানা হচ্ছে না। তো এগুলো করা যে আমরা শুরু করে দিতে পারি কিছু জায়গায়। ধরেন আপনি নিড বেস বাজেট এলোকেশন আমরা বলছি, যে প্রতি জেলায় প্রতি উপজেলায় একটা নির্দিষ্ট হারে না দিয়ে যেখানে যেটা বেশি দরকার সেগুলো একটু করা। এটা কিন্তু আমরা আগামী বছরই চালু করতে পারি। এটার জন্য আমাদের অনেক কিছু করা লাগবে না, অলরেডি আমাদের সিস্টেম ডেভেলপ করা আছে। প্লাস যে জায়গাগুলো আপনি জানেন যে ইকুইপমেন্টে পারচেস করার জন্য আমরা যতটা উৎসাহী, এটা কিন্তু আমরা মানে এটাকে চালু রাখা সেটা কিন্তু হয় না। তাহলে গ্যাপটা কোথায় হচ্ছে? আমরা কি তাহলে যারা এটা সাপ্লাই দেবে আমরা যদি ট্যাগ করে দিই আগামী 10 বছর তোমাদের সার্ভিস দিতে হবে, এটা পার্ট অফ কন্ট্রাক্ট, এটি যদি আমি করে দিই তাহলে কিন্তু সার্ভিসটা চালু থাকলো। এবং এটা না পেলে সে মান্থলি একটা আমরা রাখতে পারি অ্যামাউন্ট এটার জন্য, সে ওটা পাবে না। তো এই একটু যদি আমাদের কন্ট্রাক্টটা চেঞ্জ করি, সে জায়গায় কিন্তু ইকোনমিক্সটা, হেলথ ইকোনমিক্সটা দরকার। আপনার অনেক সময় একটু চেঞ্জ কিন্তু আপনার এটাকে এফেক্টিভ করে ফেলতে পারে। একদম। এবং যদি আপনার যে জায়গাটায় ডাক্তাররা আমরা বলি যে রুরাল এরিয়াতে যেতে চায় না, এটাকে আমরা কখনো গবেষণা করেছি কেন যেতে চায় না? ব্লেম দেওয়া সহজ, হ্যাঁ, কিন্তু আমরা কি গবেষণা করেছি? খুব বেশি গবেষণা কিন্তু আমাদের দেশে হয় নাই ওখানে যে তারা কেন যেতে চায় না। তাহলে আমাদের ইনসেন্টিভটা দিতে হবে
আপনি যদি দেখেন একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝবেন যে যারা সরকারের প্রশাসনে আছে তারা তো গ্রামে যায়, তাহলে ডাক্তাররা যায় না কেন? এখন এইবার ওদিকেই তাকান, তার জন্য যে একটা আলিশান বাড়ি করেছেন, তাকে যে বাজারে স্পোর্টস দিচ্ছেন, আপনি ডাক্তারকে কী দিচ্ছেন? তো এই জায়গাগুলোতে আপনি হাত দিতে হবে এখন, কারণ মানুষ স্বভাবতই, প্রত্যেকটা মানুষ, আপনি আমি, আমরা তো ইনসেনটিভের সাথে রেসপন্ড করি। আপনাকে যদি ইনসেনটিভ সিস্টেম ঠিক না করেন, শুধু ব্লেম দিয়ে, যেটা বলা হয় বিহেভিয়ারাল ইকোনমিক্সের ভাষায়, শুধু শাস্তি দিয়ে মানুষকে ঠিক করা যায় না। শাস্তির সাথে রিওয়ার্ড লাগবে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে যদি সেটার ক্ষতিপূরণ অথবা কম্পেনসেশন করা যায়, তাহলে নিশ্চয়ই সেই জায়গাটি পূরণ হবে। তো এইগুলো শর্ট টার্মে কিন্তু আমরা কিছু করতে পারি, আর লং টার্মে যদি আমরা চিন্তা করি, সেটা হলো যে আমাদের যে পুরা হেলথ সিস্টেমে যেভাবে আছে ওখানে আমাদের হাত দিতে হবে। প্রাইভেট সেক্টর বেড়েছে, প্রাইভেট সেক্টরের জন্য কি করা যায় ওখানে হাত দিতে হবে। একটা গ্রুপকে আমরা ইন্স্যুরেন্সে আনতে পারি, গভর্নমেন্ট পুরো অফিসিয়ালদের আনতে পারি, যারা অনেক দরিদ্র তাদের জন্য একটা মেকানিজম ডেভেলপ করতে পারি। তো এটা আমরা কিন্তু লং টার্মে করতেই হবে, আলটিমেটলি আপনি টিকতে পারবেন না। আউট অফ পকেট, যেটা আমার নিজের পকেট থেকে খরচ, এটা সাস্টেনেবল মডেল না, পৃথিবীর কোনো দেশেই না। তো আপনার এখনই কিন্তু সুযোগ আছে। ধরেন আপনার যে কথাটা আমরা বিরতিতে আলোচনা করছিলাম, যেখানে যেই ধরনের লোক বেশি গুরুত্বপূর্ণ সেখানে তাকে পদায়ন করতে হবে এবং যোগ্য লোককে দিতে হবে। এখানে বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক একটা থাকবে, সেই জিনিসগুলোটাকে আপনি পুরোপুরি অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু তাদেরকে নিয়ে তাদেরকে আলোচনা করি আমরা কিন্তু করতে পারি। যে আপনার একই যে রাজনৈতিক মানসিকতার বা মতাদর্শের লোকও যদি যান, তাদের মধ্যেও তো যোগ্য লোক রয়েছে, সেটা আমরা দিই, তাহলে তো কোনো ঝামেলা থাকে না। এখন তো রাজনৈতিক সরকার না, তারপরে বলছি লং টার্মে যদি আপনি এটা কন্টিনিউ করতে চান, তাদের ওনারশিপ লাগবে, রাজনৈতিক সম্পৃক্ততা বা যাদের এখানে স্টেক আছে তাদের সম্পৃক্ত করে যদি আমরা একটা পলিসি করি, রিফর্মগুলো করি, তাহলে কিন্তু এটা টিকবে, না হলে টিকবে না। এবং একই সঙ্গে যেটি রয়েছে, যারা সরকারি বা ক্যাডারে যারা কাজ করছেন তাদের মধ্যেও যে আন্তঃক্যাডার বৈষম্য এবং তাদের ভিতরেও যে বিভিন্ন সেক্টরাল যে বৈষম্যগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে কিন্তু নজর দেওয়া উচিত, প্রমোশনের বিষয়ে নজর দেওয়া উচিত। যারা দীর্ঘদিন ধরে আটকে আছেন তাদের কিন্তু তারা মানসিক যে উচ্ছলতা সেটি হারিয়ে ফেলে। আমি সব জায়গায় একটা বলি যে প্রত্যেকেরই ইনসেনটিভ একরকম থাকবে, কাউকে বেশি দেওয়া যাবে না। তাহলে যার যেখানে ফ্যাসিনেশন, যার যে সেক্টরটা পছন্দ, সে কিন্তু সেখানে বেছে নেবেন, সেটাই বেছে নেবে। আপনি সমালোচনা করছেন ডাক্তার ইঞ্জিনিয়ার কেন প্রশাসনে যাচ্ছে, আপনি এই প্রশ্নটা করছেন না সারা বছর এই 5 বছর একটা সাবজেক্ট পড়ে আমি অন্য জায়গায় যাব কেন, কারণ ওখানে আপনি ইনসেন্টিভ বেশি দিয়ে রেখেছেন। ওটা যদি আমি ঠিক না করি, তাহলে কিন্তু যার যেটা দক্ষতা ওটা আমরা ইউজ করতে পারবো না আর কি। জি, একই সঙ্গে এই প্রসঙ্গটিও আসে যে একটি অত্যাবশ্যকীয় সেবা যেমন জরুরি স্বাস্থ্যসেবা, সে বিষয়টিও কিন্তু আসলে স্বাস্থ্য সংস্কারের মধ্যে আসা উচিত। যে আমরা দেখেছি যে প্রত্যেকটা হসপিটালের ইমার্জেন্সি যদি শক্তিশালী করা যায়, তাহলে কিন্তু হসপিটালের উপর চাপ অনেকখানি কমে যায় এবং মানুষ বিপদের সময় যদি সঠিক সেবাটি পায়, তাহলে কিন্তু এই ঝামেলাগুলো অনেক কমে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি খুব গ্ল্যাড যে আপনি এই জিনিসটা এনেছেন। একটা হসপিটাল যদি লাইসেন্স পেতে হয়, তা সে হসপিটাল ইমার্জেন্সি সার্ভিস 24 আওয়ার্স চালু নাই, এটা কোনো হসপিটালই হতে পারে না, এটা হসপিটালই না। তা আমরা এটা তো অবশ্যই এনশিওর করতে হবে যে না, মানুষ এখন দেখেন জানে যে ইমার্জেন্সি হলে সরকারিগুলোতেই যায়, সরকারকে সারাদিন বকাবকি করি, কিন্তু ইমার্জেন্সির সময় আবার সরকারিতেই যায়, বেসরকারিতে পাবে না পাবে নিশ্চিত বড় কয়েকটা বাদ দিলে। এটা নিয়ে এনশিওর করতে হবে ডেফিনেটলি যে তুমি যদি হসপিটালে লাইসেন্স নাও, ইউ হ্যাভ টু মেক শিওর যে ইমার্জেন্সিটা 24 আওয়ার্স খোলা থাকে এবং ইনসেন্টিভ প্রয়োজন হলে দিতে হবে। এই সংস্কারগুলো আসা উচিত। আমি সর্বোপরি আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আসলে একই সঙ্গে যারা স্বাস্থ্য সেবাটি দিচ্ছেন, যারা স্বাস্থ্য সেবাটি গ্রহণ করছেন, তাদের মধ্যে হচ্ছে হেলথ এডুকেশন বা অ্যাওয়ারনেস, এবং যারা রুগীটি যারা অপেক্ষা করছেন তার অপেক্ষা করার মধ্যেও তো একটি জায়গা থাকতে হবে, যে সেই জায়গাগুলো বিশেষ করে হেলথ অ্যাওয়ারনেস ব্যাপারে আসলে কোনো ধরনের সংস্কার প্রয়োজন কিনা, আমাদের মানুষকে আরও বেশি সম্পৃক্ত করা যায় কিনা। অ্যাওয়ারনেসের সাথে আমাদের সরকারের যে টোটাল হেলথ পলিসি, হেলথের যে স্ট্রাকচার, প্রিভেন্টিভে আমাদের মনোযোগ নাই, এটা হলো বাস্তবতা। সো প্রিভেন্টিভে যদি আমরা যে যোগ যাতে না হয় সেটা নিশ্চিত করতে পারি, তখনই কিন্তু এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগুলোতে পর্যায় থেকে যদি আমরা সেটা শুরু করি, খুবই চমৎকার। আসলে এই আলোচনাগুলো আশা করছি যে যদি বাংলাদেশের আমরা যে চমৎকার স্বাস্থ্য ব্যবস্থার একটি স্বপ্ন দেখছি, সেটি নিশ্চয়ই এই আলোচনাগুলো তার মাঝে আলোচনা কাজে লাগবে, এবং আমরা আশা করছি যে হেলথ ইকোনমিক্স বা স্বাস্থ্য অর্থনীতি
একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এর সাথে যুক্ত হবে। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার আপনাকে জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ স্বাস্থ্য খাতের বৈষম্য এবং এর পেছনের যে অর্থনৈতিক প্রেক্ষাপটটি নিয়ে আলোচনা করলাম এবং আশা করছি স্বাস্থ্য খাতের যে সংস্কার বা রিফরমেশন চলছে এর সাথে আজকের আলোচনা খুবই প্রাসঙ্গিক এবং এর কোনো একটি তথ্য যদি আসলে একে সমৃদ্ধ করতে পারে তাহলে আমাদের সার্থকতা। এবং আশা করছি সমগ্র বাংলাদেশের মানুষজন একটি সুরক্ষিত বৈষম্যবিহীন স্বাস্থ্যসেবা পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।